ডিয়ার অডিয়েন্স, আজকে আমি যে বিষয়টি সম্পর্কে ডিসকাশন করব বা আলোচনা করব সেটি হলো হাল রিইনফোর্সমেন্ট থিওরি অ্যান্ড ডাইপ রিডাকশন মডেল। ওকে, তো এই তথ্যটিকে কিন্তু সিস্টেমেটিক বিহেভিয়ার থিওরি অফ লার্নিংও বলা হয়ে থাকে। হাল সাহেব এই তথ্যটিকে সিস্টেমেটিক বিহেভিয়ার থিওরি অফ লার্নিংও কিন্তু বলেছেন। কেন বলেছেন সেই বিষয়টি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন, তাহলে এই তথ্যটি কিন্তু আপনি একদম পুরোপুরি বুঝতে পারবেন বা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লার্ক হাল ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং বিহেভিয়ারিস্ট। তিনি ছিলেন একজন আমেরিকান মনোবিদ এবং আচরণবাদী। তিনি এই তথ্যটি দিয়েছিলেন 1943 সালে, এবং 1943 সালে যে বইটির মাধ্যমে এই তথ্যটি দিয়েছিলেন বা থিওরিটি দিয়েছিলেন সেটি হলো প্রিন্সিপাল অফ বিহেভিয়ার, এবং পরবর্তীকালেও তিনি এই তথ্যটি আবার একটি বইয়ের মাধ্যমে উপস্থাপন করেছিলেন বা দিয়েছিলেন। সেটি হলো এই বিহেভিয়ার সিস্টেম, এই বইটির মাধ্যমে উপস্থাপন করেছিলেন। সেই সালটি ছিল 1952। কত সাল? 1952 সালে তিনি পরবর্তীকালে আবার এই তথ্যটি উপস্থাপন করেছিলেন। হালের এই তথ্য পুরোপুরি থর্নডাইকের কানেকশনিজম থিওরি এবং প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির উপর বেস করে গড়ে উঠেছে। অর্থাৎ এই দুটো থিওরি যদি না থাকতো বা এই থিওরি দুটো যদি আগে দেওয়া না হতো তাহলে কিন্তু হালের এই তথ্যটি দেওয়া সম্ভব হতো না। অর্থাৎ এই তথ্য দুটিকে বেস করেই কিন্তু তার এই তথ্যটি গড়ে উঠেছে। অর্থাৎ থর্নডাইকের যে তথ্য, এই তথ্যটিকে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং বলা হয়ে থাকে। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং কিন্তু বলা হয়ে থাকে। এই তথ্য দুটিতে প্রথমে স্টিমুলাস দেওয়া হচ্ছে এবং রেসপন্স দেওয়া হচ্ছে। অর্থাৎ এই তথ্যতে বলা হচ্ছে যে স্টিমুলাস এবং রেসপন্স এই দুটোর মধ্যে একটি বন্ডিং রয়েছে বা একটি বন্ডিং তৈরি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির আচরণের পরিবর্তন হচ্ছে বা প্রাণীর আচরণের পরিবর্তন হচ্ছে। এখানে বিড়ালকে একটা বক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বিড়ালের সামনে খাবার দেওয়া হয়েছে। অর্থাৎ বিড়াল কী করছে? স্টিমুলাস সেই খাবারটা দেওয়ার ফলে সে বিভিন্ন ধরনের আচরণ করছে এবং বক্স থেকে বেরিয়ে এসে খাবারটি খাচ্ছে। অর্থাৎ স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে রেসপন্স করছে এবং আচরণের পরিবর্তন হচ্ছে। প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনেও তাই। কুকুরের সামনে খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ স্টিমুলাস দেওয়া হচ্ছে এবং কুকুরের লালাক্ষরণ হচ্ছে। অর্থাৎ খাবার দেখেই কিন্তু তারা লালাক্ষরণ হলো, স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে রেসপন্স করছে। অর্থাৎ এখানে তারা বলতে চেয়েছেন যে স্টিমুলাস এবং রেসপন্স এই দুটোর মধ্যে বন্ডিংয়ের ফলেই কিন্তু মানুষের আচরণ বা ব্যক্তির বা প্রাণীর আচরণের পরিবর্তন হয়ে থাকে। কিন্তু সর্বপ্রথম হাল সাহেব এই তথ্যটিকে মানতে পারেননি, এই তথ্যটিকে তিনি মেনে নিতে পারেননি। তিনি বলছেন এস এবং আর অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্স পারস্পরিক সম্পর্কযুক্ত হলেও এর মাঝখানে একটি প্রসেস বা প্রক্রিয়া কাজ করে। এক্ষেত্রে তিনি একটি নতুন ফর্মুলা বের করলেন, সেটি হলো SOR, অর্থাৎ SOR। ওকে, তিনি একটি নতুন ফর্মুলা বের করলেন, সেটি হচ্ছে SOR, স্টিমুলাস রেসপন্স, এবং এর মাঝখানে যে বিষয়টি কাজ করছে বা প্রসেসটি কাজ করছে সেই বিষয়টির নাম দিলেন তিনি ইন্টারভেনিং ভেরিয়েবল। কী নাম দিলেন? ইন্টারভেনিং ভেরিয়েবল। যেমন তিনি বলছেন যে একজন মানুষ এক ধরনের আচরণ করছে, সে প্রত্যেক দিনে সেই ধরনের আচরণ করতে থাকে এবং হঠাৎ করে দেখা গেলো তার আচরণের পরিবর্তন হচ্ছে। হাল সাহেব বলছেন যে সেই ব্যক্তি যে প্রত্যেক দিন একই ধরনের আচরণ করতেন, হঠাৎ করে তার আচরণের কেন পরিবর্তন হলো? প্রশ্ন হলো যে আচরণের পরিবর্তন এই কারণে হচ্ছে সেখানে কোনো একটা ইন্টারভেনিং ভেরিয়েবল বা কোনো একটা প্রসেস কাজ করছে। সেই প্রসেসটিকেই তিনি এখানে তুলে ধরতে দিয়েছেন বা এই তথ্যটিতে ব্যাখ্যা করেছেন, যেটি নাম দিয়েছেন ইন্টারভেনিং ভেরিয়েবল। অর্থাৎ তিনি প্যাভলভ এবং থর্নডাইকের তথ্যকে মানতে পারেননি, তিনি এই তথ্যটিকে রিজেক্ট করেছেন। ওকে, তিনি তথ্যকে রিজেক্ট করেছেন। হাল বলছেন ইন্ট্রোডিউস কনসেপ্ট ইন্টারভেনিং ভেরিয়েবল, তিনি সর্বপ্রথম ইন্টারভেনিং ভেরিয়েবলের ধারণাটা দিয়েছিলেন। এবং এসআর তথ্যের চেঞ্জ দ্য ফর্মুলা, তিনি একটি ফর্মুলা তৈরি করেছিলেন। এসআর তথ্যকে পরিবর্তন করে তিনি একটি ফর্মুলা তৈরি করেছেন, যে ফর্মুলাটা হলো এস, ছোটো এস, ছোটো আর এবং আর, অর্থাৎ ছোটো এস এবং ছোটো আর, অর্থাৎ ছোটো এস এবং ছোটো আর, এটি হলো ও, অর্থাৎ ইন্টারভেনিং ভেরিয়েবল। এই ইন্টারভেনিং ভেরিয়েবল আপনাকে পজিটিভ দিকেও ইফেক্ট ফেলতে পারে, নেগেটিভ দিকেও ইফেক্ট ফেলতে পারে। ওকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, তুমি পড়তে বসেছো এবং খুব মনোযোগ সহকারে পরীক্ষার জন্য পড়ছো। ফোন করে তোমার কোনো একজন স্যার বললো যে তুমি যে বিষয়টি পড়ছো সেই বিষয়টি মনোযোগ সহকারে পড়ো, এটি পরীক্ষাতে আসবে। অর্থাৎ তুমি প্রথমে বিষয়টি পড়ার জন্য যে মনোযোগটা দিয়েছিলে, অর্থাৎ ফোনটা আসার পরে কিন্তু তোমার মনোযোগটা আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি, এখানে ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করছে।
এবং এটা হতে পারে তিনি যেমন ফোন করেছিলেন, তিনি যদি বলতেন যে যে বিষয়টা তুমি পড়ছো সেই বিষয়টি কিন্তু পরীক্ষাতে আসবে না, তাহলে কি তুমি প্রথমে যে মনোযোগ সহকারে পড়ছিলে সেই মনোযোগ সহকারে কি পড়তে না, সেটিকে কম মনোযোগ সহকারে পড়তে। অর্থাৎ কি এখানে কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ শিক্ষক মহাশয় যে তথ্যটা তোমাকে দিল, যে কথাটা বললো ফোন কলের মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। অর্থাৎ এই ইন্টারভেনিং ভেরিয়েবল কী করছে, তোমার ডাইরেকশনটাকে চেঞ্জ করে যাচ্ছে, পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে কিন্তু ইফেক্টিভ ফেলছে। অর্থাৎ এই যে পজিটিভ নেগেটিভ দিকে ইফেক্টিভ ফেলা, এখানে এই সংকেতটাকে ছোটো আর এবং ছোটো এস দ্বারা বোঝানো হয়েছে। কী বোঝানো হয়েছে? ছোটো আর এবং ছোটো এস দ্বারা বোঝানো হয়েছে। জীবনে বা ব্যক্তিগত জীবনে কিন্তু এই ধরনের ইন্টারভেনিং ভেরিয়েবল অনেকে হয়ে থাকে। আমরা অনেকেই কিন্তু ভাবি যে আমি যে একটা কাজ করব, লোকে কী ভাববে, আমরা কিন্তু লোকের চিন্তা ভাবনাটাকে এর মাঝখানে ঢুকিয়ে দিই। অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করে। বা অনেকেই আছে, তুমি যে কাজটি করতে যাচ্ছ, পাড়ার লোক বা পাড়ার কোনো ব্যক্তি এসে কিন্তু সেই এমনভাবে তোমার সঙ্গে কথা বলবে যে তুমি সেই কাজটা কিন্তু করবে না, কাজটা আস্তে আস্তে কী করবে, ছেড়ে দেবে। অর্থাৎ পাড়ার লোক যে এসে মাঝখানে কথা বলছে, সেটা কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল, যার ফলে তুমি কি নেগেটিভ দিকে এগিয়ে যাচ্ছ বা পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। প্রশ্ন হলো ভেরিয়েবল কি? ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে পরিবর্তনশীল এবং পরিমাপযোগ্য বস্তুকে ভেরিয়েবল বলে। আর এই ভেরিয়েবল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পাশে আমি স্টিমুলাস দিয়েছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পাশে রেসপন্স, এবং ইন্টারভেনিং ভেরিয়েবল। ওকে, বলছে ইন্টারভেনিং ভেরিয়েবল কি, অর্থাৎ যে ভেরিয়েবলটি নিজের উপর নির্ভরশীল এবং বাইরের কোনো ফ্যাক্টর বা বাইরের কোনো উপাদানের দ্বারা পরিবর্তন হয় না, তাকে ইন্টারভেনিং ভেরিয়েবল বলে। যেমন স্টিমুলাস, অর্থাৎ স্টিমুলাস হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল, যে নিজের দ্বারাই পরিচালিত হয়, নিজের অন্য কোনো স্টিমুলাস দ্বারা কিন্তু সে পরিবর্তন হচ্ছে না। যেমন স্টিমুলাস দিচ্ছি বলেই কিন্তু রেসপন্স হচ্ছে, অর্থাৎ রেসপন্সের প্রভাবে কিন্তু স্টিমুলাস হচ্ছে না, স্টিমুলাস দিচ্ছি বলেই রেসপন্স হচ্ছে, অর্থাৎ সে নিজের উপর নির্ভরশীল। ওকে, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে রেসপন্স। আমি কোনো একটা প্রশ্ন করছি বলেই তুমি কিন্তু উত্তর দিতে পারছো, অর্থাৎ কি প্রশ্নের উপর ডিপেন্ড করছে কিন্তু উত্তরটা, অর্থাৎ এটিকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে বোঝায় যে ভেরিয়েবলগুলো বা যে ফ্যাক্টরগুলো বাইরের কোনো উপাদানের দ্বারা পরিবর্তন হয় বা বাইরের কোনো উপাদানের দ্বারা পরিচালিত হয়, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং ইন্টারভেনিং ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে সংযুক্ত রেখে মাঝ বরাবর কাজ করে থাকে, সেই বিষয়টিকে বলা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। অর্থাৎ যে ভেরিয়েবলটি পজিটিভ এবং নেগেটিভ দুটো উভয়ই ইফেক্ট ফেলতে পারে, সেই বিষয়টিকে বলা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। হাল সাহেব বলতে চেয়েছেন শুধুমাত্র স্টিমুলাস এবং রেসপন্স পারস্পরিক বন্ডিংয়ের মাধ্যমে কোনো কাজ করে না, এর মাঝখানে আরও একাধিক ফ্যাক্টর কাজ করে বা একাধিক উপাদান কাজ করে থাকে, সেই একাধিক উপাদান বা একাধিক ফ্যাক্টরগুলিকেই বলা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। অর্থাৎ হাল সাহেব এই সমস্ত প্রক্রিয়াকে, অর্থাৎ এই যে বিষয়টুকু, এই বিষয়টিকে পরিমাপ করার জন্য বা এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য বা সায়েন্টিফিকভাবে প্রমাণ করার জন্য কিন্তু বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি কিন্তু আলোচনা করেছেন। আর আমি বলেছিলাম যে এটিকে কেন সিস্টেমেটিক বিহেভিয়ার বলা হচ্ছে। অর্থাৎ সিস্টেমেটিক বিহেভিয়ার এই কারণে বলা হচ্ছে, কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে রেসপন্স হচ্ছে, অর্থাৎ মাঝখানে ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করছে। এই ইন্টারভেনিং ভেরিয়েবল কী করছে, নেগেটিভ এবং পজিটিভ উভয় দিকে কিন্তু পরিচালনা করছে ব্যক্তিকে। অর্থাৎ কেমন এটা একটি সিস্টেমের মতো প্রক্রিয়া হচ্ছে না, তাই এটিকে বলা হচ্ছে সিস্টেমেটিক বিহেভিয়ার। অর্থাৎ যেমন ধরুন আপনার কাছে একটা স্মার্টফোন আছে এবং আপনি একটা অ্যাপস ডাউনলোড করলেন, অ্যাপস ডাউনলোড করার পর স্মার্টফোন ধরুন স্টিমুলাস এবং অ্যাপস হচ্ছে রেসপন্স। ওকে, এবার অ্যাপস ডাউনলোড করার পরে অ্যাপসটা কি সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনের উপরে ভেসে ওঠে বা মোবাইল স্ক্রিনে চলে আসে? অ্যাপসটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বা তোমার মোবাইলের উপরে কিন্তু ভেসে ওঠে না, সেটি অনেকক্ষণ ধরে প্রসেস হয়, অর্থাৎ প্রসেসিং হয়। এটি কেমন একটা সিস্টেমের মতো প্রক্রিয়া না, অর্থাৎ একটার সঙ্গে আর একটার কানেক্টেড বা ইন্টারকানেক্টেড বিষয়, অর্থাৎ এই যে ইন্টারকানেক্টেড বিষয় বা ইন্টার সম্পর্কযুক্ত বিষয়, এই বিষয়টিকে বলা হচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ সিস্টেমের প্রক্রিয়া বলা যেতে পারে, বা তাই এটিকে সিস্টেমেটিক বিহেভিয়ার কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ হাল সাহেব এই সমস্ত বিষয়টিকে প্রমাণ করার জন্য যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন সেগুলো হচ্ছে চেঞ্জিং ট্র্যাডিশনাল নেশন অ্যান্ড সিস্টেমেটিক বিহেভিয়ার। ওকে, concept of reinforcement and drive, stimuli reduction, habits formation and habit, reaction potential, inhibition,
ইফেক্টিভ রিয়াকশন পোটেনশিয়াল, মোমেন্টারি ইফেক্টিভ রিয়াকশন পোটেনশিয়াল। ওকে, তো বলছেন যে এস এবং আর অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্স এর মধ্যে বন্ডিং রয়েছে এবং বন্ডিং থাকা সত্ত্বেও এর মাঝখানে কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া কাজ করছে। এরা সরাসরি বন্ডিং নয়, এর মাঝখানে কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া কাজ করছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। অর্থাৎ তিনি এই যে এস আর মডেল, এই এস আর মডেলটিকে বা এস আর তথ্যটিকে চেঞ্জ করে কিন্তু তিনি এইটি নাম দিয়েছেন। ওকে, এটি কনসেপ্ট অফ রিইনফোর্সমেন্ট অ্যান্ড ড্রাইভ স্টিমুলি রিয়াকশন। রিইনফোর্সমেন্ট হলো যে এমন একটি প্রক্রিয়া বা এমন একটি প্রসেস যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার কাজের সম্ভাব্যতাকে বাড়িয়ে দেয় বা কাজের গতি প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়, সেটি হলো রিইনফোর্সমেন্ট। ওকে, যেমন ওই উদাহরণটাতে বলেছিলাম, তুমি পড়তে বসেছো এবং শিক্ষক মহাশয় কিন্তু ফোন করে তোমাকে বললো যে বিষয়টি নিয়ে পড়ছো সেই বিষয়টি পরীক্ষাতে আসবে। অর্থাৎ কি, কাজের গতি প্রক্রিয়া কিন্তু বাড়িয়ে দিল শিক্ষক মহাশয়ের সেই কথাটি। অর্থাৎ এটি হচ্ছে রিইনফোর্সমেন্ট। এবং রিইনফোর্সমেন্ট তিনটি প্রক্রিয়া হয়ে থাকে, একটি হচ্ছে রিইনফোর্সার, রিইনফোর্সিং এবং রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সার কি, অর্থাৎ শিক্ষক মহাশয় যে ফোন করলো, ফোন করার পর শিক্ষক মহাশয়ের যে কথাটা, সেই কথাটা কিন্তু হচ্ছে রিইনফোর্সার। ওকে, এবং রিইনফোর্সিং হলো শিক্ষক মহাশয়ের কথার ফলে তুমি কী ধরনের প্রক্রিয়া করলে বা কী ধরনের কাজ করলে, সেটি হচ্ছে রিইনফোর্সিং। এবং রিইনফোর্সমেন্ট অর্থাৎ তোমার কাজের গতি প্রক্রিয়াটা বেড়ে যাচ্ছে, সেটি হচ্ছে রিইনফোর্সমেন্ট। ওকে, অর্থাৎ শিক্ষক মহাশয়ের কথার মধ্য দিয়ে তোমার পজিটিভ দিকেও ইফেক্ট ফেলতে পারে, নেগেটিভ দিকেও ইফেক্ট ফেলতে পারে। কেমন করে? শিক্ষক মহাশয় যে বললেন যে বিষয়টি নিয়ে পড়ছো সেটি পরীক্ষাতে আসবে, অর্থাৎ তুমি কী করলে, সেই বিষয়টিকে খুব ভালো করে পড়লে। এবং শিক্ষক মহাশয় যদি সেই ভালো করে পড়ার কথা না বলতো, অন্য কথা বলতো, যদি তোমাকে বকতো, তাহলে কিন্তু তোমার নেগেটিভ দিকে ইফেক্ট পড়তো। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি রিইনফোর্সমেন্ট দুই প্রক্রিয়া হয়ে থাকে, একটি নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট। তুমি একটি বিষয় খুব মুখস্থ করে বা খুব ভালো করে পড়ে স্কুলে গেলে, শিক্ষক মহাশয়কে পড়া দেওয়ার পর শিক্ষক মহাশয় যদি তোমাকে বলে বা পড়াটা খুব ভালো হয়েছে বা খুব সুন্দর হয়েছে, তাহলে কী হবে, সেটি কিন্তু তোমার পজিটিভ দিকে ইফেক্ট ফেলবে। এবং শিক্ষক মহাশয় যদি ভালো হয়নি বলে, যে ভালো হয়নি বা খারাপ হয়েছে, তাহলে কী করবে, সেই কথাটা, শিক্ষক মহাশয়ের কথাটা কিন্তু তোমাকে নেগেটিভ দিকে ইফেক্ট ফেলবে। অর্থাৎ আমরা বলতেই পারি রিইনফোর্সমেন্ট দুই ধরনের, একটি পজিটিভ, একটি নেগেটিভ। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষক মহাশয়ের যে কথাটা, সেই কথাটা কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল রূপে কাজ করছে। এখানে কিন্তু হাল সাহেব সেটিও প্রমাণ করেছেন। কনসেপ্ট হলো ড্রাইভ কি, অর্থাৎ ড্রাইভ হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত অন্তরের তাড়না। ড্রাইভ যখন চরম মাত্রা ধারণ করে, প্রয়োজনপদ যখন চরম আকার ধারণ করে, তার ফলে যে আমরা যে কাজ করি, অর্থাৎ আমাদের শারীরিক বৃত্তীয় পরিবর্তন হয়, সেই বিষয়টিকে বলা হচ্ছে ড্রাইভ। অর্থাৎ ধরে নাও তোমার খুব খিদে পেয়েছে, তোমার খুব জল তেষ্টা পেয়েছে, তোমাকে ভাত খেতেই হবে। অর্থাৎ কি, তুমি ভাত খাওয়ার জন্য কী করছো, কাজ করছো, ভাত খাওয়ার জন্য যাচ্ছ। অর্থাৎ কি, তোমাকে কিন্তু ভাতের জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ খাবারের জায়গায় নিয়ে যাচ্ছে। সেই যে জায়গাতে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ড্রাইভ। স্টিমুলি হচ্ছে স্টিমুলাস, যেখানে অনেকগুলো স্টিমুলাস থাকে সেগুলোকে বলা হচ্ছে স্টিমুলি। এখানে স্টিমুলি হচ্ছে সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল কথার মধ্যে রয়েছে। সিঙ্গুলার কথা হচ্ছে, যেমন সিঙ্গুলার বলতে স্টিমুলাসকে বোঝাচ্ছে, আর প্লুরাল বলতে বোঝাচ্ছে স্টিমুলি। অর্থাৎ এক বচন বহু বচন বাংলায় বলা যেতে পারে। এক বচন হচ্ছে স্টিমুলাস এবং স্টিমুলি হচ্ছে বহু বচন। এখানে একটি স্টিমুলাস রয়েছে তাই এটিকে বলা হচ্ছে স্টিমুলাস, একটি উদ্দীপক রয়েছে তাই এটিকে বলা হচ্ছে স্টিমুলাস, এবং এখানে একাধিক উদ্দীপক রয়েছে তাই এটিকে বলা হচ্ছে স্টিমুলি। অর্থাৎ বলা হয় যে ড্রাইভের জন্য যে স্টিমুলাসগুলি হয় তাকে বলা হচ্ছে ড্রাইভ স্টিমুলি। যেমন আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তাহলে এখানে আমার ড্রাইভ কী, তাহলে আমাকে এখানে জল খেতেই হবে। অর্থাৎ এখানে প্রচণ্ড জল তেষ্টা পাওয়ার জন্য এখানে কতগুলি স্টিমুলাস তৈরি হচ্ছে, যেমন ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, এখানে একাধিক স্টিমুলাস কিন্তু রয়েছে। অর্থাৎ এই একাধিক স্টিমুলাসকে বলা হচ্ছে ড্রাইভ স্টিমুলি। রিডাকশন বলতে বোঝাচ্ছে যে তোমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কিন্তু সেখানে গিয়ে খাবারটা খেলে, অর্থাৎ খাবার খাওয়ার পর তোমার খিদেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এই যে কমে যাওয়ার প্রক্রিয়া, এই কমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে রিডাকশন। অর্থাৎ খাবার খাওয়ার ফলে তোমার যে মনের মধ্যে যে স্টিমুলাসগুলো তৈরি হয়েছিল বা স্টিমুলাস তৈরি হয়েছিল খাবার খাওয়ার ফলে, সেটি আস্তে আস্তে কমে গেল, অর্থাৎ হ্রাস পেল। এই হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে রিডাকশন। তৃতীয় যে বিষয়টি তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন সেটি হচ্ছে হ্যাবিটস।
ফরমেশন অ্যান্ড হ্যাবিট। যখন কোনো একটি কাজ বারবার করা হয় এবং তার পুনরাবৃত্তি করা হয় তখন তার মধ্যে একটি অটোমেটিক বা অটো ফাংশনিং প্রক্রিয়া কিন্তু কাজ করে বা স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়া কাজ করে, তখন তাকে বলা হচ্ছে হ্যাবিট। আবার এখানে স্বতঃস্ফূর্ত কথাটি বলা হয়েছে, স্বতঃস্ফূর্ত বলতে এখানে কাজের পুনরাবৃত্তি ঘটে, ব্যক্তি রোল প্লে করে, একই কাজ বারবার করে, একই রোল বারবার করে, অর্থাৎ এখানে আস্তে আস্তে ব্যক্তির মধ্যে হ্যাবিট তৈরি হয়। এই বিষয়টিকে বলা হচ্ছে হ্যাবিট। আর ফরমেশন বলতে বোঝাচ্ছে যখন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক সোর্স থেকে বা একাধিক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সেই বিষয়টিকে নিয়ে চর্চা করা হয় বা সেই বিষয়টি নিয়ে পড়া হয়, সেই বিষয়টিকে বলা হচ্ছে ফরমেশন। যেমন আমি এই ভিডিওটি দিচ্ছি, এই ভিডিওটি দেওয়ার জন্য কিন্তু আমি এই তথ্যটি অনেক জায়গা থেকে পড়েছি, ইউটিউব থেকে দেখেছি, বাংলা বই থেকে দেখেছি, ইংলিশ ভার্সন বই থেকে এটাকে পড়েছি। পড়ার পরে কিন্তু এই তথ্যটি আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ এটিকেই বলা হচ্ছে ফরমেশন। যেমন তোমাকে যদি তোমার কোনো স্যারের নাম বলা হয়, সেই স্যারের সম্পর্কে কিন্তু তোমার অটোমেটিক স্যার কীভাবে পড়ায়, কীভাবে কাজ করতেন, কীভাবে পড়াতেন, কীভাবে বোঝাতেন, সেই সব বিষয়গুলো কিন্তু তোমার মনে পড়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু তোমার মধ্যে একটি অটো ফাংশন প্রক্রিয়া কাজ করছে। অর্থাৎ এই যে অটো ফাংশন প্রক্রিয়া, এই অটো ফাংশন প্রক্রিয়া বা সিস্টেম, এই বিষয়টিকে বলা হচ্ছে হ্যাবিট বা হ্যাবিট ফরমেশন। এখানে প্রশ্ন হলো হ্যাবিট কিন্তু দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ অনেক অভ্যাস রয়েছে যেগুলোর তারতম্য লক্ষ্য করা যায়, আবার অনেক অভ্যাস রয়েছে যেগুলো তারতম্য কিন্তু দৃঢ় হয় আবার তীব্র হয়ে থাকে। অনেকেই আছে যারা ড্রিঙ্ক করে, ওকে, এবার ড্রিঙ্ক করতে এর পুনরাবৃত্তি হতে এমন পর্যায়ে চলে গেছে যে ড্রিঙ্কটা ছাড়া তার পক্ষে কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এটি একটি তীব্র হ্যাবিট, অর্থাৎ যেটি ছাড়া সম্ভব নয়। এবং এমনও কিছু লোক যারা ড্রিঙ্ক করতে তারা কিন্তু অনেক সময় সেই ড্রিঙ্কটাকে ছেড়ে দিতে পারে বা সেই নেশাটাকে ছেড়ে দিতে পারে। এই যে ছেড়ে দেওয়া, এটি কিন্তু কম, ওকে, এটি কম তীব্র প্রক্রিয়া হ্যাবিট, অর্থাৎ এটি একটি অটো ফাংশনিং প্রক্রিয়া। অর্থাৎ এখানে হাল সাহেব বলতে চেয়েছেন যে SR স্টিমুলাস এবং রেসপন্স এর মাধ্যমে যে বন্ডিং রয়েছে তা কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য হ্যাবিট ফরমেশন কথাটিকে কিন্তু তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ কি ড্রিঙ্ক করছে মানে স্টিমুলাস, রেসপন্স মানে তার ভালো লাগছে ড্রিঙ্ক করার ফলে, এটি কতটা শক্তিশালী বা কতটা তীব্র হতে পারে সেই বিষয়টিকে তিনি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন এই কনসেপ্টের মধ্য দিয়ে। 4 নম্বরে যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে রিয়াকশন পোটেনশিয়াল। রিয়াকশন পোটেনশিয়াল বলতে বোঝাচ্ছে সম্ভাব্য প্রতিক্রিয়া, অর্থাৎ আমি কোনো একটা স্টিমুলাস দিলাম, তার সম্ভাব্য প্রতিক্রিয়া কী আসতে পারে সেটি কিন্তু আমি আগে থেকেই জানি বা আগে থেকেই বুঝতে পারি, সেই বিষয়টিকে বলা হচ্ছে রিয়াকশন পোটেনশিয়াল। যেমন ধরুন আমি একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরটা কী আসতে পারে সেটা কিন্তু আমি জানি, অর্থাৎ সেই প্রশ্নটাই যদি আসে তাহলে হবে সেটি রিয়াকশন পোটেনশিয়াল, এবং সেই প্রশ্নটার উত্তর যদি না আসে ও ভুল আসে উত্তরটি, তাহলে হবে সেটি রিয়াকশন পোটেনশিয়াল নয়। অর্থাৎ যেমন আমি রাম নামক ব্যক্তিকে একটি স্টিমুলাস দিলাম, আমি জানি এই স্টিমুলাস রামকে দিলে সে কী রেসপন্স করতে পারে বা কী রেসপন্স আসতে পারে, আমি আগে থেকেই কিন্তু এই রেসপন্স সম্পর্কে জানি। অর্থাৎ এই যে সম্ভাব্য রিয়াকশান এর যে পূর্ব সম্ভাবনার প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে রিয়াকশন পোটেনশিয়াল। যেমন আমি ঠিক করলাম একজন ছাত্রকে বকাবকি করব এবং তাকে কান্না করাবো, অর্থাৎ এটি একটা সম্ভাব্য, অর্থাৎ আমি এটি ঠিক করলাম। আমি এবার বকে দেখলাম চোখ দিয়ে জল বের হলো, তাহলে এখানে রিয়াকশন পোটেনশিয়াল কিন্তু কাজ করলো। আর দেখা গেলো চোখ দিয়ে জল বেরোলো না, তাহলে রিয়াকশন পোটেনশিয়াল রিজেক্ট হলো। অর্থাৎ এটি অনেকটা রিসার্চের মতো প্রক্রিয়া, রিসার্চে কিন্তু অর্থাৎ কোনো একটি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য কী প্রতিক্রিয়া হতে পারে তা যখন প্রারম্ভিক পর্যায়ে নির্বাচন করা হয় তখন তাকে রিয়াকশন পোটেনশিয়াল বলে। এগুলি ঠিক করা হয় RS অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্সের মাধ্যমে, অর্থাৎ ইন্টারভেনিং ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু এগুলো ঠিক করা হয়ে থাকে। কি ইনোভেশন হলো যখন কোনো একটি বিষয় সম্পর্কে আমি বোঝালাম এবং সেই বিষয়টি বোঝানোর পরে আমি আবার অন্য একটি বিষয় পড়ালাম বা বোঝালাম, সেই বিষয়টি বোঝানোর পরে যখন দুটি বিষয়ের মধ্যে একটি পার্টিকুলারভাবে যখন বলতে বলা হয় তখন দেখা যায় দুটো বিষয়ের মধ্যে কিন্তু এলোমেলো হয়ে যায়, সেই বিষয়টিকে বলা হচ্ছে ইনোভেশন। যেমন
বাংলা শিক্ষক মহাশয় প্রথমে বাংলা পড়া বোঝালেন এবং দ্বিতীয় ক্লাসে ভূগোল শিক্ষক মহাশয় ভূগোল পড়া বোঝালেন। এবার যখন পার্টিকুলারভাবে বাংলা পড়াটা জিজ্ঞেস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে বাংলা পড়াটা যখন শিক্ষার্থী বলছে তখন ভূগোলের পড়াটা কিন্তু বাংলা পড়ার মধ্যে ইফেক্ট ফেলছে বা বাংলা পড়ার মধ্যে কিন্তু চলে আসে। সেই বিষয়টিকে বলা হচ্ছে ইনহিবিশন। রিয়াকশন ইনহিবিশন কি বলছে, প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে যখন ঘটে তখন তাকে রিয়াকশন ইনহিবিশন বলে। এই প্রতিক্রিয়া বারবার আসে, বলছে একই প্রতিক্রিয়া বারবার আসে বা বারবার হয়। পূর্ববর্তী প্রতিক্রিয়া এবং বর্তমান প্রতিক্রিয়া একই রূপে কাজ করে। যেমন একজন ব্যক্তির সাথে তুমি প্রতিদিনই কথা বলো, সে হেসে হেসে কথা বলে। পরের দিনও তুমি যখন কথা বলছো তখন সে তোমার সঙ্গে রেগে গিয়ে কথা বলছে। অর্থাৎ এই রেগে যাওয়ার কারণটি কী? কারণ তুমি জানতে তার সঙ্গে যখন তুমি কথা বলতে তখন সে হেসে হেসে কথা বলতো এবং তারপরেও তোমার সঙ্গে যখন সে কথা বলছে অন্য একদিন তখন সে রেগে কথা বলছে। কারণটা কী? কারণটা হচ্ছে ইন্টারভেনিং বিহেভিয়ার। অর্থাৎ এই যে আচরণের পরিবর্তন, হঠাৎ করে যে আচরণের পরিবর্তন, এই আচরণের পরিবর্তন কিন্তু এমনি হয়ে থাকে না। এটি কোনো একটা ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করছে, তবেই কিন্তু তোমার সঙ্গে সে রেগে গিয়ে কথা বলছে। কন্ডিশনাল ইনহিবিশন বলছে পরিস্থিতির উপর ভিত্তি করে যখন ঘটে তখন তাকে কন্ডিশনাল ইনহিবিশন বলে। যেমন যখন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কাজ করা। যেমন গরমের সময় আমরা গরমের মতো কাজ করব বা গরমের মতো পোশাক আশাক পরে থাকি এবং শীতের সময় শীতের মতো পোশাক পরে থাকি, সেটিকে বলা হচ্ছে কন্ডিশনাল ইনহিবিশন। যেমন মাটির তলা থেকে আলু পেয়েছি মানে সেটি খাবার আলু, এটা কিন্তু আমরা ভেবে নিই এবং আলুটি যখন খাই খাবার পরে আমাদের কিন্তু রেসপন্সটা আলাদা রকম হয়ে যায় বা সেটি খাবার আলু না হতে পারে। অর্থাৎ এটি হচ্ছে কন্ডিশনাল ইনহিবিশন, যেখানে ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করে। অর্থাৎ ইন্টারভেনিং ভেরিয়েবলের জন্য কিন্তু আমরা অন্যরকম রিয়াকশান করে থাকি বা অন্যরকম আচরণ করে থাকি। 6 নম্বরে যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে ইফেক্টিভ রিয়াকশন পোটেনশিয়াল। এটি একটি গাণিতিক ব্যাখ্যা। এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে ইনহিবিশনকে বাদ দেওয়া হচ্ছে সেই ইফেক্টিভটাকেই বলা হচ্ছে রিয়াকশন পোটেনশিয়াল। ওকে, নম্বরে যে বিষয়টি আলোচনা করছেন সেটা হচ্ছে মোমেন্টারি ইফেক্টিভ রিয়াকশন পোটেনশিয়াল। তিনি এখানে বলছেন দ্য ইনহিবিটরি potential of an individual moment depending on several internal and external factor। বলা হচ্ছে এই বিষয়টি হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে উপাদান রয়েছে সেই উপাদানের ভিত্তি করে এটি করে উঠেছে। অর্থাৎ এখানেও কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করছে। অর্থাৎ ইন্টারভেনিং ভেরিয়েবল কী করছে, মানুষের যে আচরণ বা প্রাণীর যে আচরণ সেটির ডাইরেকশন কিন্তু ঘুরিয়ে দিচ্ছে বা ডাইরেকশনটাকে পজিটিভ বা নেগেটিভ দিকে ইফেক্ট ফেলছে। অর্থাৎ হাল সাহেব এই তথ্যটিকে প্রমাণ করার জন্য এই সমস্ত কনসেপ্ট বা এই সমস্ত বিষয়টিকে কিন্তু আলোচনা করেছেন। ওকে, অর্থাৎ বলা হচ্ছে যে একজন ব্যক্তি যে আচরণ করছে বা একজন ব্যক্তি যে প্রক্রিয়া বা প্রসেস কাজ করছে সেই আচরণের পিছনে কিন্তু স্টিমুলাস এবং রেসপন্স পুরোপুরি কানেকশন নয় বা পুরোপুরি বন্ডিং নয়, সেখানে কোনো একটা ইন্টারভেনিং ভেরিয়েবল কাজ করছে যার ফলে ব্যক্তির আচরণের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে এবং ব্যক্তি অন্য ধরনের আচরণ করছে।